Feel for philosophy. Feel the thought, think the feeling. আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগত। আজকের বিষয় পরিবেশ নীতিবিদ্যা বা এনভায়রনমেন্টাল এথিক্স। আজ আমরা আলোচনা করব পরিবেশ নীতিবিদ্যা কী, এর প্রকৃতি এবং এর পরিসর। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। পরিবেশের সাথে আমাদের মানুষের সম্পর্কটা ঠিক কি? আমরা কি পৃথিবীর রাজা, নাকি এর বিশাল পরিবারের একটা অংশ মাত্র? এই প্রশ্নগুলো একসময় হয়তো শুধু দর্শনের ক্লাসেই শোনা যেত, কিন্তু এখন আমাদের অস্তিত্বের সাথে এগুলো সরাসরি জড়িয়ে গেছে। একদম। মানুষের কাজের ফলে পরিবেশ আর যে জায়গায় দাঁড়িয়ে তাতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা আর কোনো বিলাসিতা নেই। তাই আজ আমরা পরিবেশগত নীতিশাস্ত্র বা এনভায়রনমেন্টাল এথিক্সের গভীরে ডুব দেব। আমাদের হাতে এই বিষয়ের উপর বেশ কিছু একাডেমিক লেখা আর গবেষণা আছে, আর আমাদের আজকের মিশন হল এই ভারী ভারী তত্ত্বগুলোকে ভেঙে সহজ করে বোঝা। আমরা দেখব মানবকেন্দ্রিকতা, জীবকেন্দ্রিকতা আর বাস্তুতন্ত্র কেন্দ্রিকতার মতো ধারণাগুলো আসলে কি, আর এগুলো আমাদের জীবন আর রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করে। আর এই আলোচনাটা এখন ভীষণ জরুরি, কারণ আমরা একদিকে রকেট পাঠাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছি, কিন্তু আমাদের নৈতিক চিন্তাভাবনা কি সেই গতির সাথে তাল মেলাতে পারছে? ঠিক। পরিবেশগত নীতিশাস্ত্র তো প্রায়োগিক দর্শনেরই একটা শাখা। এটা দুটো খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্ন করে, পরিবেশের প্রতি আমাদের কর্তব্যটা ঠিক কি? আর দ্বিতীয়টা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সেই কর্তব্যটা কেন? এই কেন এর উত্তর খুঁজতেই এত ভিন্ন ভিন্ন ভাবনার জন্ম হয়েছে। তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। এই চিন্তাভাবনাটা হঠাৎ করে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল? এর বিস্ফোরণটা ঘটে মূলত 60-এর দশকে। আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রযুক্তি, শিল্প আর জনসংখ্যা সবই যেন রকেটের গতিতে বাড়ছিল, আর তার প্রচণ্ড চাপ এসে পড়ছিল পরিবেশের উপর। তখনই দুটো বই যেন পুরো পৃথিবীকে একটা ঝাঁকুনি দিয়ে গেল। 1962 সালে রেইচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং। ও, সাইলেন্ট স্প্রিং! আমি বইটার কথা শুনেছি। বলা হয় আধুনিক পরিবেশ আন্দোলনের সূচনা হয়েছিল ওই বইটার হাত ধরে। একদম। বইটা দেখিয়েছিল ফসল বাঁচানোর জন্য আমরা যে ডিডিটির মতো রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, তা কিভাবে পাখিদের মেরে ফেলে বসন্তকে একেবারে নীরব করে দিচ্ছে। ভাবা যায়। ওই বইটা প্রকাশের পর আমেরিকায় এমন তোলপাড় হয়েছিল যে শেষ পর্যন্ত ডিডিটি নিষিদ্ধ করতে সরকার বাধ্য হয়। ভাবুন একটা বইয়ের শক্তি। এর কয়েক বছর পর 1968 সালে পল এরলিকের দ্য পপুলেশন বম্ব জনসংখ্যা বিস্ফোরণের বিপদ নিয়ে সবাইকে সতর্ক করে। এই বইগুলো একাডেমিক আলোচনার বাইরে সাধারণ মানুষের মনে একটা বিবেক দংশন তৈরি করেছিল, আর সেটাই পরিবেশগত নীতিশাস্ত্রের প্রাতিষ্ঠানিক আলোচনার পথ খুলে দেয়। তার মানে এটা আমাদের নৈতিক চিন্তার একটা সম্প্রসারণ। ঐতিহ্যবাহী নীতিশাস্ত্র তো মূলত মানুষে মানুষের সম্পর্ক নিয়ে মাথা ঘামাত। ঠিক তাই। আমরা যদি নৈতিকতার ইতিহাস দেখি, দেখব যে এর বৃত্তটা ধীরে ধীরে বড় হয়েছে। কিভাবে? একটা সময় ছিল যখন নৈতিক অধিকার ছিল শুধু অভিজাত পুরুষদের, তারপর সেই বৃত্তে নারীরা এলেন, শিশুরা এলো, বিভিন্ন বর্ণের মানুষ এলো। এখন পরিবেশগত নীতিশাস্ত্র যে প্রশ্নটা আমাদের সামনে রাখছে, তা হলো এই বৃত্তটা কি আরও বড় হওয়া উচিত? এর মধ্যে কি অমানব প্রাণী, গাছপালা, এমনকি নদী বা পাহাড়ের মতো সত্তাদেরও জায়গা হওয়া উচিত? ঠিক তাই। আর এখানেই তো দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো চলে আসে। সম্ভবত সবচেয়ে পুরনো আর প্রভাবশালী দৃষ্টিভঙ্গিটা হল মানবকেন্দ্রিকতা বা অ্যানথ্রোপোসেন্ট্রিজম। এর মূল ভাবনাটা খুব সহজ। এই পৃথিবীতে আসল দাম বা অন্তর্নিহিত মূল্য আছে শুধু মানুষের। আর বাকি সবকিছু? বাকি সবকিছু, গাছপালা, পশু পাখি, এদের দাম তখনই যখন এরা আমাদের কোনো কাজে লাগে। একে বলে ব্যবহারিক মূল্য। একটা উদাহরণ দিলে কেমন হয়? যেমন ধরুন, একটা জঙ্গলকে আমরা মূল্যবান মনে করি কারণ ওটা আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, আমাদের বিনোদনের জায়গা। সবই কিন্তু আমাদের প্রয়োজনে। আর অনেক চিন্তাবিদ মনে করেন আজকের পরিবেশ সংকটের মূলে রয়েছে ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই। তাই কেন? কারণ এই ভাবনাটা মানুষকে প্রকৃতি থেকে আলাদা এবং শ্রেষ্ঠ মনে করে। প্রকৃতিকে কেবল মানুষের ব্যবহারের জন্য কাঁচামালের ভাণ্ডার হিসেবে দেখার কারণেই আমরা একে শোষণ করতে দ্বিধা করিনি। এই সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসার তাগিদেই নতুন চিন্তার জন্ম হয়। তাহলে বিকল্পটা কি? মানবকেন্দ্রিক না হলে আমাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে কি থাকবে? এখানেই আসছে অমানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিগুলো।
এর মধ্যে একটা হলো জীবকেন্দ্রিকতা বা বায়োসেন্ট্রিজম। জীবকেন্দ্রিকতা? হ্যাঁ, এই মতটা বলছে শুধুমাত্র মানুষ নয়, প্রত্যেকটা জীবন্ত সত্তারই, সেটা একটা বিশাল তিমি হোক বা ছোট্ট একটা ছত্রাক। একদম, তাদের সবারই বেঁচে থাকার অধিকার এবং অন্তর্নিহিত মূল্য আছে। এখানে নৈতিকতার কেন্দ্রবিন্দুতে জীবন নিজেই, শুধুমাত্র মানুষ জীবন নয়। আর বাস্তুতন্ত্র কেন্দ্রিকতা বা একোসেন্ট্রিজম কি তাহলে? এই ভাবনাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আরও এক ধাপ। এটা বলছে শুধু আলাদা আলাদা জীব নয়, বরং পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটাই নৈতিকভাবে মূল্যবান। আচ্ছা, মানে পুরো সিস্টেমটা। পুরো সিস্টেমটা। এর মধ্যে শুধু জীবন্ত প্রাণী বা উদ্ভিদই নেই, মাটি, জল, বাতাস, এই অজীবন্ত উপাদানগুলো আছে। কারণ এরা সবাই মিলে একটা অখণ্ড ব্যবস্থা তৈরি করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা অনেকটা একটা ফুটবল দলের মতো। দলের সাফল্যটাই আসল, কোনো একজন তারকা খেলোয়াড়ের নয়। এখানে বাস্তুতন্ত্র হলো সেই দল, আর মানুষ তার একজন খেলোয়াড় মাত্র, কোচ বা মালিক নয়। তার মানে এই দর্শন অনুযায়ী মানুষ প্রকৃতির শাসক নয়, বরং এই বিশাল ব্যবস্থার একজন সাধারণ নাগরিক। ঠিক। এই মানবকেন্দ্রিক ভাবনার একটা চরম রূপ হল প্রজাতিবাদ বা স্পিসিজম। আমি যখন প্রথম শব্দটা শুনি, আমার মনে হয়েছিল এটা হয়তো শুধু পশু অধিকার কর্মীদের বিষয়, কিন্তু এর ভেতরের ধারণাটা তো বেশ গভীর। খুবই গভীর। এই শব্দটা প্রথম জনপ্রিয় করেন দার্শনিক পিটার সিঙ্গার। তিনি বলেন, প্রজাতিবাদ হল বর্ণবাদ বা লিঙ্গ বৈষম্যের মতোই একটা কুসংস্কার। বর্ণবাদ বা লিঙ্গ বৈষম্যের মতো? হ্যাঁ, বর্ণবাদে আমরা গায়ের রঙের ভিত্তিতে বৈষম্য করি, লিঙ্গ বৈষম্যে লিঙ্গের ভিত্তিতে, আর প্রজাতিবাদে আমরা শুধুমাত্র প্রজাতি ভিন্ন হওয়ার কারণে অন্য প্রাণীদের স্বার্থকে উপেক্ষা করি। কিন্তু একটা প্রশ্ন, মানুষ তো অন্য প্রাণীদের চেয়ে বুদ্ধিমান, আমাদের সভ্যতা আছে, এই ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দাবি করা কি অযৌক্তিক? এখানেই তো আসল বিতর্কটা জমে ওঠে। দেখুন, প্রজাতিবাদকে সমর্থন করার জন্য বেশ কিছু যুক্তি দেয়া হয়। সবচেয়ে কাঁচা যুক্তিটা হলো, মানুষ তো মানুষই আর পশু তো পশুই। এটা তো কোনো যুক্তিই হলো না। না, এটা কোনো যুক্তিই নয়, অনেকটা বর্ণবাদীদের সাদা সাদাই বলার মতো। এরপর আসে কিছু শক্তিশালী যুক্তি, যেমন জেনেটিক ভিন্নতা বা বুদ্ধিমত্তার কথা। কিন্তু জেনেটিক দিক থেকে দেখলে মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য খুবই সামান্য। আর বুদ্ধিমত্তার যুক্তিটা, এটাই তো মনে হয় সবচেয়ে প্রচলিত যুক্তি। হ্যাঁ, একে বলা হয় উইক স্পিসিজম। এই মত বলে মানুষের উন্নত যৌক্তিক ক্ষমতা, ভাষা বা আত্মসচেতনতা তাকে নৈতিকভাবে শ্রেষ্ঠ করে তুলেছে। কিন্তু এই যুক্তিটা একটা মারাত্মক ফাঁদে পড়ে যায়। একে বলা হয় মার্জিনাল কেস বা প্রান্তিক অবস্থার যুক্তি। মার্জিনাল কেস? দাঁড়ান। তার মানে যদি আমরা বলি যে উন্নত বুদ্ধিমত্তাই নৈতিক অধিকারের মাপকাঠি, তাহলে সেই সব মানুষের কি হবে যাদের সে ক্ষমতা নেই, যেমন একটি নবজাতক শিশু অথবা ধরুন মানসিক প্রতিবন্ধী কোনো ব্যক্তি? ঠিক। আমরা তো তাদের অধিকার কেড়ে নিই না। তাহলে শুধুমাত্র প্রজাতির দোহাই দিয়ে একটা গরুকে বা শূকরকে কষ্ট দেওয়ার অধিকার আমরা কোথা থেকে পাই, যার মানসিক ক্ষমতা হয়তো ওই প্রান্তিক মানুষদের চেয়ে কম নয়? একদম। এই পয়েন্টটাই তুলে ধরেছিলেন দার্শনিক জেরেমি বেন্থেম প্রায় ২০০ বছর আগে। তিনি মানবকেন্দ্রিক নৈতিকতার দেয়ালটা ভাঙার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, ওর সেই বিখ্যাত উক্তিটা। বেন্থেম বলেছিলেন, প্রশ্নটা এটা নয় যে তারা কি তর্ক করতে পারে বা কথা বলতে পারে। প্রশ্ন হল, তারা কি কষ্ট ভোগ করতে পারে। ঠিক। দ্য কোয়েশ্চেন ইজ নট ক্যান দে রিজন, নর ক্যান দে টক, বাট ক্যান দে সাফার। তার মানে নৈতিক বিবেচনার আসল মাপকাঠি হওয়া উচিত সংবেদনশীলতা, কষ্ট অনুভব করার ক্ষমতা। যার কষ্ট আছে তারই নৈতিক মর্যাদা থাকা উচিত। এই একটা কথাই কিন্তু পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেয়। আর এই সমস্ত বিতর্ককে এক নতুন পথে নিয়ে গিয়েছিলেন বিংশ শতাব্দীর এক অসাধারণ চিন্তাবিদ, অলডো লিওপোল্ড। হ্যাঁ, তিনি ছিলেন একজন বনরক্ষক, বিজ্ঞানী এবং দার্শনিক। তার ভূমিনীতি বা ল্যান্ড এথিক বাস্তুতন্ত্র কেন্দ্রিক চিন্তার এক শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। অলডো লিওপোল্ডের আ স্যান্ড কাউন্টি অ্যালম্যানাক বইটা তো পরিবেশ সাহিত্যের ক্লাসিক হিসাবে ধরা হয়। ওর মূল ধারণাটা ঠিক কী ছিল? লিওপোল্ড খুব সহজ করে নৈতিকতার ইতিহাসটা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, হাজার হাজার বছর আগে মানুষের নৈতিকতা ছিল শুধু নিজের জন্য। তারপর তা প্রসারিত হয়ে পরিবার, গোষ্ঠী এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করেছে। আর এখন? লিওপোল্ডের মতে এখন সময় এসেছে এই নৈতিকতার বৃত্তকে আরও প্রসারিত করে ভূমি বা প্রকৃতির সাথে
একটি নৈতিক সম্পর্ক স্থাপন করার। এই ভূমি বলতে তিনি ঠিক কে বুঝিয়েছেন? শুধু মাটি? না না, এখানেই তার ভাবনার সৌন্দর্য। লিওপোল্ডের কাছে ভূমি মানে শুধু মাটি নয়, এর মানে হলো জল, উদ্ভিদ, প্রাণী, মানে পুরো জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি। আচ্ছা। তার ভূমিনীতির মূল কথাটা হলো এই নীতি মানুষকে ভূমি সম্প্রদায়ের বিজয়ী থেকে এর সাধারণ সদস্য এবং নাগরিকে পরিণত করে। বাহ! এই একটা লাইনেই তো পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। আমরা আর প্রকৃতির প্রভু নই, আমরা এর একজন সাধারণ নাগরিক। ঠিক তাই। এটা তো একটা বিশাল পরিবর্তন। তাহলে এই নতুন নীতির অধীনে কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমরা বুঝব কিভাবে? এর কোনো মাপকাঠি আছে? লিওপোল্ডের একটা অসাধারণ মাপকাঠি দিয়েছেন, যা আজও পরিবেশ নীতিশাস্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কি সেটা? তিনি বলেছেন, একটি কাজ তখনই সঠিক যখন তা জীব সম্প্রদায়ের অখণ্ডতা, স্থিতিশীলতা এবং সৌন্দর্য রক্ষা করে, আর যখন এর বিপরীত কাজ করে তখন তা ভুল। A thing is right when it tends to preserve its integrity, stability, and beauty of the biotic community. It is wrong when it tends otherwise. ভাবুন কি শক্তিশালী একটা ধারণা! এখানে কোনো একক প্রজাতি বা ব্যক্তির স্বার্থ বড় নয়, বড় হলো পুরো সিস্টেমটার সুস্থতা, ভারসাম্য আর সৌন্দর্য। এই দার্শনিক ধারণাগুলো শুনতে খুবই আকর্ষণীয় লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। এইসব গভীর তত্ত্ব কি শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ, নাকি বাস্তবে আমাদের আইন বা নীতি নির্ধারণে এর কোনো প্রভাব পড়ে? যেমন ভারতের কথাই যদি ধরি, আমাদের পরিবেশ আইনগুলোতে কি এই নৈতিকতার কোনো ছাপ দেখা যায়? অবশ্যই দেখা যায়, যদিও প্রয়োগের ক্ষেত্রে অনেক ফাঁকফোকর রয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ভারতের বিভিন্ন পরিবেশ সুরক্ষা আইন, যেমন পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ বা জল প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ আইন ১৯৭৪-এর পেছনে এই নৈতিক নীতিগুলোর স্পষ্ট প্রতিফলন আছে। কয়েকটি মূল নীতি তো সরাসরি এই দর্শন থেকে উঠে এসেছে। যেমন টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, একদম ঠিক। টেকসই উন্নয়নের মূল কথাই হলো আমরা বর্তমান প্রজন্মের চাহিদা এমনভাবে মেটাবো যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা নষ্ট না হয়। এটা সরাসরি আন্তঃপ্রজন্মীয় ন্যায় বিচারের নৈতিক ধারণার উপর ভিত্তি করে তৈরি। আচ্ছা। আরেকটা খুব শক্তিশালী নীতি হল দূষণকারী কর্তৃক পরিশোধ নীতি বা পলিউটার পেইজ প্রিন্সিপাল। এর মানে তো সোজা, যে দূষণ করবে দামও তাকে দিতে হবে। সমাজের উপর চাপিয়ে দিতে পারবে না। দূষণের খরচটা সরাসরি সেই কোম্পানির ব্যালেন্স শিটেই যোগ হয়ে যাবে। একদম, এটাই হলো অর্থনৈতিক জবাবদিহিতা। এছাড়াও আছে সতর্কতামূলক নীতি বা প্রিকশনারি প্রিন্সিপাল। এটা কি রকম? এই নীতিটা বলে যে যদি কোনো কাজের ফলে পরিবেশের বড়সড় এবং অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রমাণের জন্য অপেক্ষা না করে আমাদের প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আগে ক্ষতি হোক তারপর দেখব, এই মনোভাব চলবে না। ঠিক। কিন্তু এই নীতিগুলো আইনি কাঠামোতে থাকলেও আসল চ্যালেঞ্জটা আসে প্রয়োগের ক্ষেত্রে। প্রায়শই অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রাধিকার আর পরিবেশগত নৈতিকতার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আর তার ফলেই আইনের সঠিক প্রয়োগ বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে যা উঠে এলো তা হলো পরিবেশগত নীতিশাস্ত্র আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করেছে। এটা আমাদের শিখিয়েছে মানবকেন্দ্রিকতার খোলস থেকে বেরিয়ে এসে সমস্ত জীব এবং সমগ্র বাস্তুতন্ত্রকে নৈতিক বিবেচনার আওতায় আনতে। প্রজাতিবাদের মতো ধারণাগুলো আমাদের প্রতিদিনের সিদ্ধান্তকে প্রশ্ন করতে শিখিয়েছে। আর অলডো লিওপোল্ডের ভূমিনীতি আমাদের দেখিয়েছে প্রকৃতির সাথে সহাবস্থানের এক নতুন পথ। একদম। যদি এক কথায় সারসংক্ষেপ করি, পরিবেশগত নীতিশাস্ত্র কোনো একাডেমিক বিলাসিতা নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য নির্দেশিকা। ঠিক। আমি যখন প্রথমবার লিওপোল্ডের ভূমিনীতি পড়ি, আমার মনে হয়েছিল যেন প্রকৃতির সাথে আমার সম্পর্কের একটা নতুন দরজা খুলে গেল। এটা শুধু তত্ত্ব নয়, এটা পৃথিবীকে দেখার একটা নতুন চশমা। বাহ! এই দর্শন আমাদের শেখায় যে প্রকৃতি এবং এর সমস্ত উপাদানের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হওয়াটা একটা গভীর নৈতিক প্রয়োজনীয়তা। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। অলডো লিওপোল্ড বলেছিলেন যে জীব সম্প্রদায়ের অখণ্ডতা, স্থিতিশীলতা এবং সৌন্দর্য রক্ষা করাই হল সঠিক কাজ।
যদি এই কথাটি সত্যি হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত, যেমন আমাদের প্লেটে কি খাবার থাকছে, আমরা কোন কোম্পানির পণ্য কিনছি বা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেগুলোর নৈতিক তাৎপর্য কতটা গভীর। এই মানদণ্ডে বিচার করলে আমাদের কোন অভ্যাসগুলো বদলানো জরুরি বলে মনে হয়? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.